শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প। গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। বিনোদন জগতের স্বনামধন্য ব্যক্তিত্বরা এবং তাদের অভিনীত চরিত্রেরা আমাদের কাছে ইন্সপিরেশন। সাহিত্যের প্রয়োজনে লেখক তাদের অবতারণা করেছেন। কারোর সংবেদনশীলতাকে আঘাত করা 107 FM রেইনবোর উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্প স্বল্পতে আজ শুনবেন অরিন্দম গুপ্তর লেখা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অরিন্দম গুপ্তর জন্ম 1979 সালে কাঁচরাপাড়ায়। অর্থনীতিতে স্নাতক হয়ে দীর্ঘ 21 বছর ভারতীয় বিমান বাহিনীর বিমানের টেকনিশিয়ান হিসেবে কাজ করার পরে বর্তমানে একটি ভারতীয় বহুজাতিক ব্যাংকের কর্মী। ছোটবেলাতেই লিটল ম্যাগাজিনে লেখালেখির শুরু। নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়েছে ও জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল মিডিয়াতে। আজ শুনবেন অরিন্দম গুপ্তের লেখা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। হিয়ার ভূমিকায় অপরূপা, অন্যান্য ভূমিকায় অর্ণব, দেবারতী, মধুরিমা, সুদীপ্ত, শ্রেয়া, অরুণিমা ও শুক্লা। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসটা শেষ করে সবে লাইব্রেরিতে ঢুকেছি, এমন সময় পকেটে রাখা মোবাইলটা বেজে উঠল। না, সিনেমায় দেখানো লাইব্রেরির ছাত্রছাত্রীদের মতো আমাদের লাইব্রেরির বেশিরভাগ ছাত্রছাত্রী অতটা পড়ুয়া নয় যে সামান্য একটা মোবাইলের আওয়াজে সমস্বরে এমনভাবে মুখে আঙুল চেপে করে উঠবে যে সেটার আওয়াজ আমার মোবাইলের আওয়াজকে ডেসিবেলে 10 গোল দেবে। তাও আমি পকেট থেকে মোবাইলটা বের করতে করতে তাদের দিকে চোখ বুলিয়ে নিশ্চিত করে নিলাম যে কোথাও কোনো রক্তচক্ষু নেই তো। আছে একজন, সে তো থাকবেই। ইশারায় দুঃখ প্রকাশ করে মোবাইলটা নিয়ে লাইব্রেরির বাইরে বেরিয়ে এলাম। হিয়া কলিং, এখন আবার কি? ভাবলাম লাইব্রেরিতে বসে টিএস এর ক্লাসের উপর কিছু নোটস জোগাড় করব, হয়ে গেল। তাছাড়া শুনেছি শাওনিকে এই লাইব্রেরিতে অনেকটা সময় কাটাতে দেখা যায়। না মানে শাওনি আমার প্রেমিকা নয়, মানে আমি ভালোবাসি না সেই অর্থে, কিন্তু কিছু কিছু মানুষ থাকে না যাদের মুখ দেখলে মনটা ভালো হয়ে যায়, আরও একবার দেখতে ইচ্ছে করে, তারপরে আরও একবার, তারপরে আরও একবার, কোনো রকম প্রত্যাশা ছাড়াই। আসলে প্রত্যাশার পথে দুটো বাধা আছে আমার। প্রথমত, আমি দেখতে খুব সাধারণ। সিনেমার হিরো তো দূরের কথা, তার বন্ধুরাও আমার থেকে ভালো দেখতে। আর দ্বিতীয়ত, আমার ধারণা প্রেম জিনিসটা ঠিক আমার জন্য নয়। আমার লক্ষ্য অন্য। আমাকে তাড়াতাড়ি একটা ভালো চাকরি পেতেই হবে, ওটাই আমার প্রায়োরিটি। হিয়া বলে দ্বিতীয়টা আমার অজুহাত। আসলে আমাকে কেউ পছন্দ করবে না, তাই ওটাকে ঢাল বানাই আমি। পুরোটা যে সে ভুল তেমন নয়, কিন্তু তাই বলে কোনো হীনমন্যতা আমার মধ্যে নেই। প্রেমিক হওয়ার ইচ্ছে হলে দেখতে ভালো বা মন্দ হওয়ার প্রশ্ন আসে। আমার সে বালাই নেই। আমি যেমনই হই না কেন, আমি তাতেই খুশি। তাহলে শাওনি, ওই যে বললাম চোখের শান্তি। বল। হ্যাঁ, কোথায় তুই? দিল্লিতে একটা গুরুত্বপূর্ণ মিটিং সারতে এসেছি। একটা চড় খাবি? বল না, কোথায় তুই? লাইব্রেরিতে। আবার শাওনি? আচ্ছা, তাতে তোর কি রে? লাভ নেই, ও তোকে পাত্তাও দেবে না। এই পৃথিবীতে এই শর্মা বাদ দিয়ে তোকে আর কেউ পাত্তা দেবে না রে। নেহাত ছোটবেলায় এত বুঝতাম না, তাই বুঝতে পারিনি যে তুই এরকম জঘন্য একটা ছেলেতে পরিণত হবি। বুঝলে হারগিজ মিশতাম না। তোকে কে মাথার দিব্যি দিয়েছে? এখনো মেশা বন্ধ কর। হবে না, তোকে সহ্য করাটা আমার অভ্যেসে পরিণত হয়েছে। তার জন্য আমাকেও তো কম খেসারত দিতে হয় না। ফালতু কথা বাদ দে তো, বল ফোন কেন করেছিস? খেসারত দিতে। আবার? হ্যাঁ। হিয়া অনেকটা আমার মতো, খুব সাধারণ। রূপে সে পরি নয়, তার আস্ত ডানাও নেই আর কাটা ডানাও নেই, তাই তার মনের পথে কেউই পা বাড়ায় না। কিন্তু আমার সাথে তার একটা অনেক বড় পার্থক্য আছে। আমি যেমন নিজেকে গুটিয়ে রাখি, হিয়া ঠিক তার উল্টোভাবে দিল তো খোয়া হ্যায় यहीं पे कहीं पे করে মন হারিয়ে ফেলে। ক্রাশে ক্রাস্ট হওয়ার আগে ও পরে ধাক্কা খাওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে এদিক সেদিক ছড়িয়ে থাকা হৃদয়ের অসংখ্য টুকরোকে গুছিয়ে রাখতে রাখতে আমাকে তার
বন্ধু আবার খেসারত দিতে হয়। বারবার একই ভুল না করতে বোঝাই, বোঝে। তারপর ক্যালেন্ডারের দিনগুলো কয়েকটা তারিখ পুরো হতেই সিংহ আবার ইঁদুর হয়ে যায়। কোথায় যেতে হবে? ক্যান্টিনে চলে আয় চটপট। মুশকিল হলো মাঝে মাঝে মাথায় রাগ চড়লেও আমি হিয়াকে এড়িয়ে যেতে পারি না। আমরা সেই নার্সারির দিন থেকে বন্ধু। এই 17-18 বছর অনেক ভালো মন্দ আমরা একসাথে কাটিয়েছি। আমরা জানি আমাদের পাশে যদি কোনো বন্ধু কোনো একদিন না থাকে, তবু সেদিন আমরা একে অপরের পাশে থাকব। অগত্যা শাওনিকে ভুলে আমি ক্যান্টিনের পথ ধরলাম। পথে হঠাৎই পিয়ালির সঙ্গে দেখা। মনে হলো আমাকে দেখে কেমন যেন একটা মুচকি হাসি হাসল। ঠিক দেখলাম, জানি পিয়ালি শাওনির ভালো বন্ধু। তাহলে কি আমি ধরা পড়ে গেছি? ওরা কি তাহলে বুঝতে পেরেছে আমার লোভী মনের কথা? ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। এক অদ্ভুত অস্বস্তি বুকের মধ্যে লুকিয়ে আমি তাড়াতাড়ি এগোলাম ক্যান্টিনের দিকে। আর আপন মনে বললাম, আর যাই হোক, শাওনির মুখোমুখি যেন না হতে হয় আজ। কিন্তু যতই ভোলার চেষ্টা করি না কেন, পিয়ালির হাসিটা কোনোভাবেই ভুলতে পারছি না। সেটাতে কি ব্যঙ্গ ছিল নাকি প্রশ্রয়, আমি নিজেকে বোঝাই। ভুল ভাবিস না ঋষি, তুই প্রেমিক ম্যাটেরিয়াল নোস। মাথা থেকে শাওনিকে বের কর, না হলে কপালে অনেক দুঃখ আছে। ক্যান্টিনে নির্দিষ্ট টেবিলে পৌঁছতেই ইশারায় বসতে বলল হিয়া। তারপর গলা তুলে বিশুদার উদ্দেশ্যে বলল, ও বিশুদা, 1 প্লেট টোস্ট আর 2টো চা দিও তো। আমি প্রমাদ গুনলাম, এত আদর যত্ন কেন? জবাইয়ের আগের মুহূর্ত নাকি? এই, আমি কিন্তু কিছু করতে পারবো না, কাউকে গিয়ে তোর হয়ে বলতে পারবো না। আরে কাউকে কিচ্ছু বলতে হবে না, তুই খালি একটা ছেলের খবর এনে দে। কোন ছেলে? সুজন সেন, বাংলা অনার্স 2nd ইয়ার, মানে তোর ক্লাসমেট, তাই তোকে বলছি। কলেজে তো 1 বছর কেটে গেছে, আজ হঠাৎ এমন কি হলো যে ওই আঁতেলটা তোর চোখে পড়ল? বিশুদা টোস্টের প্লেট আর 2 কাপ চা টেবিলের ওপর রেখে চলে গেল। আমি বিশুদাকে বললাম, এত ফার্স্ট সার্ভিস বিশুদা, বাসি টোস্ট গরম করে দিলে না তো? ছি 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 ছি, তোমাদের কখনো বাসি খাবার খাইয়েছি? হ্যাঁ, একটা অর্ডার ছিল, একসাথে তোমাদেরটাও বানিয়ে দিলাম। বাদতে তো, যত সব হাবি যাবি কথা। যেহেতু একটাই টোস্ট নিয়েছে তাই জানতাম ওটা আমার। টোস্টে কামড় দিয়ে বললাম, হ্যাঁ সে নয় আমি হাবিজাবি কথা বলি, তাই বলে এতদিন পরে হঠাৎ বিশুদা, মানে সরি সুজন তোর র্যাডারে? সেটা তোর জেনে লাভ নেই, তোকে যেটা বলছি সেটার উত্তর দে। কি উত্তর দেব? সুজনের কথা বল। ওইসব আঁতেল ছেলে আমার পোষায় না, তাই তাদের খবরও রাখি না আমি। তাহলে রাখ। পারবো না, তোর চাকর নই যে যা বলবি তাই শুনতে হবে। এই যে খাওয়াচ্ছি। ও, এটা ঘুষ? ঘুষ খাওয়া বাজে, আমি টোস্ট আর খাবো না বলে উঠে দাঁড়ালাম। হিয়া আমার হাত ধরে বলল, আহা, চাকর হবি কেন? তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, নিজের বাল্য বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? সুর নরম হতে আমার মনও নরম হলো। আবার বসলাম। দেখ, সুজনের সম্পর্কে বেশি কিছু জানি না, তবে খবর নিয়ে জানাবো। কিন্তু হিয়া, এই হুটহাট প্রেমে পড়া বন্ধ কর না। কেউ তো পাত্তাও দেয় না, তাও ছুটে ছুটে যাস। সে তো শাওনিও তোকে পাত্তা দেয় না রে, তুইও তো ওকে দেখতে এখানে সেখানে যাস। তুই কি ভাবিস, হ্যাঁ আমি তোর খবর রাখি না? আমি জানি না যে কেন তুই আজকাল লাইব্রেরিতে এত ঘুরঘুর করছিস? হ্যাঁ, তুই তো সব জেনে বসে আছিস। এই শোন, আমি এখন যাই, তোর খবর পেয়ে যাবি। সুজনের খবর জোগাড় করতে খুব একটা কষ্ট হয়নি, আর জোগাড় করার মতো বিশেষ কিছু ছিল না। বাংলা অনার্স 2nd ইয়ার, মেধাবী ছাত্র, সে তো জানাই ছিল। বাকিটা জানতে বা অনুমান করতে অসুবিধা হওয়ার কথা ছিল না, যেহেতু হিয়ার পছন্দ আমার হাড়ে হাড়ে জানা। 2 2 4 করতে গিয়ে দেখলাম ছেলেটার বাবা মারা গেছেন বেশ অল্প বয়সেই। মা ও আরেকজন দাদা আছেন, যিনি মেধাবী ও শিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরিহীন, টিউশনি করেন। তাই সুজনের লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো চাকরি পাওয়া। শেষেরটুকু বাদ দিলে আমাদের মধ্যে আর কোনো মিল নেই, তবে ছেলেটাকে ভালো লাগলো। এই প্রথম আঁতেল মনে হলো না তাকে, বরং একটা শ্রদ্ধা এলো মনে। তারপর নিজেকে সামলালাম, বেশি শ্রদ্ধা জাগিয়ে লাভ নেই। আমার কাজ শেষ, এবার হিয়া নিজের পথে আর আমি আমার পড়াশোনা এবং কোথাও যেন শানুদার গান শুনতে পেলাম। সাওলি সলোনি তেরি ঝিল সি আঁখে, ইনমে না জানে কাহা খো গয়া হ্যায় মেরা দিল,
আমি শুনলাম, শাওনি সলোনি তেরি ঝিল সি আঁখে। কন্ট্রোল মজনু, কন্ট্রোল, নিজেকে সামলাতে হবে, ফোকাস নড়ে যাচ্ছে। যা খবর দেওয়ার হিয়াকে দেওয়ার পরে আমি আমার কলেজের ক্লাসে মন দিলাম। হিয়ার বাবা বেশ নামকরা কোম্পানির একজন উচ্চপদস্থ অফিসার, তাই রেজাল্ট খারাপ হলেও হিয়ার তেমন কিছু একটা যাবে আসবে না। তাছাড়া হিয়া মেধাবী ছাত্রী, আমার মতো অ্যাভারেজ নয়, তাই সে দেরিতে শুরু করলেও সামলে নিতে পারবে। কিন্তু আমার সেই সুযোগ নেই। বাবার ভালো চাকরি বা আমার মেধা কোনোটাই আমার ঝুলিতে নেই, তাই আমাকে পড়াশোনাতে মন দিতেই হবে। কিন্তু ইদানিং সব গোলমাল হচ্ছে। অর্জুন শুধু চোখ নয়, পুরো পাখিটাই দেখতে পাচ্ছে। আমার বইয়ের পাতার কালো অক্ষরগুলো সময়ে অসময়ে উধাও হয়। রাতের হালকা আলোতে ছাত্রা অ্যালবাম হয়। জানলার পাশে যে কৃষ্ণচূড়া গাছটা আছে, চাঁদ তার ডালে এসে বসে, আর মনের মধ্যে কেউ যেন সারা দিন গিয়ে চলেছে, আমি রূপে তোমায় ভোলাবো না। না, পড়াশোনাতে মন বসাতে পারছি না, এর একটা বিহিত করে ছাড়তেই হবে। কিন্তু বললেই তো আর কিছু করা যায় না চট করে, তার জন্য উপযুক্ত সময় চাই, প্রস্তুতি চাই। আর এই ব্যাপারে আমার অভিজ্ঞতার ঝুলি একেবারে খালি। কাউকে যে জিজ্ঞেস করব সেই সাহসও নেই। আসলে ঠিক ভয় না, অস্বস্তি, আর তার সাথে এক অনিশ্চয়তা। শাওনির মতো মেয়ে আমার মতো রূপের দিক থেকে গরিব সীমার নিচে থাকা একজনকে কেন পছন্দ করবে? আর এই প্রশ্নটা মনের মধ্যে এলেই আমি চুপসে যাই। তারপর মনকে প্রশ্ন করি, তুই তো ভালোবাসিস না, তাহলে এত ভাবছিস কেন? নিজের মনের মধ্যেই কুইজ কুইজ খেলছি, এমন সময় দেখি পিয়ালি আমার দিকেই আসছে। আমার হাত পা কি কাঁপছে জানি না, কিন্তু নির্ঘাত গলা শুকোচ্ছে। কিরে, চারিদিকে শুনছি তুই নাকি শাওনিকে ভালোবাসিস। আমি যেন আকাশ থেকে পড়লাম। চারদিকে, আমি তো হিয়াকেও অফিসিয়ালি জানাইনি। সে সন্দেহ করে এটুকুই যা। আর পিয়ালি বলছে কিনা চারদিকে খবরটা ছড়িয়ে গেছে। মানে কেন? সবাই জানে আর তুই জানিস না? মানে আরে কি তখন থেকে মানে মানে করছিস? তুই কি শাওনিকে ভালোবাসিস? হ্যাঁ কি না, এক কথায় উত্তর দিবি, ভনিতা করবি না। তোকে কেন বলবো? বললাম বটে, কিন্তু বুঝতে পারছি গলাটা কাঁপছে। শাওনি সত্যিটা জানতে চেয়েছে। জানতে চাইলে সামনে আসতে বলবি, আমি থার্ড পার্টিকে কিছু বলবো না। এতটা জোর দিয়ে হিয়া ছাড়া আর কোনো মহিলার সাথে কোনোদিন কথা বলিনি। এত দিমাগ কিসের তোর? নিজেকে কখনো আয়নায় দেখেছিস? বুঝতে পারলাম পিয়ালির মেজাজের পারদ চড়েছে, অর্থাৎ শাওনির আমিতে অরুচি। প্রতিদিন দেখি, বহুবার দেখেছি। তাও এত দিমাগ? নিজের রূপ সম্পর্কে এত ভুল ধারণা? একদম না। আয়নায় আমাকে খুব সাদামাটা দেখায়, আর সেটাতেই ভরসা পায়, জানিস তো। কারণ আয়না সবকিছু উল্টো দেখায়, বামকে ডান, ডানকে বাম, সেটাই তার বিশেষত্ব। এখন তুই যদি আয়নার সামনে নিজেকে সুন্দরী হিসেবে দেখিস আর সেটাকেই সত্যি ভাবিস, তাহলে তোকে তোর ধারণা নিয়ে নতুন করে ভাবতে হবে। এক নাগাড়ে কথাগুলো বলে আমি দম নিলাম। দেখলাম পিয়ালির মুখ লাল হচ্ছে। আমি পারতপক্ষে কাউকে দুঃখ দিতে চাই না, কিন্তু কেউ এসে আমাকে অপমান করে যাবে আর আমি পুরনো বাংলা সিনেমার বৌমাদের মতো মুখ বুজে সহ্য করে যাব, এতটা ভালো মানুষ আমি নই। দেখ পিয়ালি, শাওনিকে ভালোবাসি কিনা জানি না, তবে ভালো লাগে, কোনো রকম প্রত্যাশা ছাড়াই। হয়তো ওর মুখটা দেখলে মন ভালো হয়, কিন্তু তাকে ভালোবাসি কিনা সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। শাওনিকে বলিস আমার ভালো লাগাটা ইগনোর করতে। আমার ভালো লাগে বলেই যে তাকেও আমাকে ভালো লাগতে হবে এমনটা তো নয়। তাছাড়া কোনো রকম রিলেশনের ব্যাপারে আমি শিওর নই, তাই শাওনিকে নিশ্চিন্তে থাকতে বল। দেখলাম পিয়ালির মুখটা লাল থেকে কালো হয়ে গেল। খারাপ লাগলো। বললাম, দেখ, আমার কথায় খারাপ লাগলে আমি দুঃখিত, কিন্তু এভাবে ব্যক্তিগত আক্রমণ করাটাও তোর উচিত হয়নি। তুই শাওনিকে বলিস আমার দিক থেকে ওর কোনো ভয় নেই, আর যদি কোনো অস্বস্তি তার থেকে থাকে তো আজকের পর থেকে সেটাও যাতে তার না থাকে তার চেষ্টাই করব। পিয়ালি মাথা নাড়িয়ে চলে গেল। এরপর 2-3 দিন আমার মেজাজটা একটু খারাপই ছিল। একবার মনে হচ্ছে সেদিনের পিয়ালির ঘটনাটা না ঘটলেই ভালো হতো, আর একবার মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। এমনিতেও আমার এই
ভালো লাগার কোনো সদর্থক ফল ছিল না। তার উপর আমার পড়াশোনার 12টা বাজছিল। তার থেকে এই ভালো, এবার থেকে আবার নিজের লক্ষ্যে মন দিতে পারবো। কিন্তু মুশকিল হচ্ছে, এতদিন শাওনিকে খুঁজতে হতো, আজকাল শাওনিকে না খুঁজলেও অনেক জায়গায় পেয়ে যায়। আচ্ছা, শাওনি কি আমাকে একা পাওয়ার সুযোগ খুঁজছে? সুযোগ পেলেই কি সে পিয়ালির হয়ে বদলা নেবে? অস্বস্তিটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। এই দুদিন হিয়ারও কোনো খোঁজ নেই। মেয়েটা কোথায় ডুব মারল? আমি এমনিতেই কোনো ক্লাস ফাঁকি দিতে চাই না, তার উপর এই পরিস্থিতিতে ভরা ক্লাসরুমই হলো সবথেকে নিরাপদ জায়গা আমার জন্য। তাই হিয়ার খোঁজও নেওয়া হয়নি। ফোন করেছিলাম, ধরেনি। মেসেজ করেছিল পরে ফোন করব। কিন্তু এখন হিয়ার জন্য চিন্তা হচ্ছে, কোথায় গেল মেয়েটা? মাথায় এমনিতে একটু ছিট আছে, তার উপর সুজনের ভূত ভর করেছে। কি করছে কে জানে। অদ্ভুত মেয়ে একটা। দুদিন পর পরই এক একজনের প্রেমে পড়ে আর ধোকা খায়। না না, তারা ধোকা খাওয়ায় না, ইনি নিজেই রাঁধেন আর নিজেই খান। চোখের সামনে যত তুলনামূলক নিম্নবিত্ত, মেধাবী বা ভালো বলে পরিচিত ছেলে আছেন, তাদের অনেককেই তিনি ভালোবেসেছেন। যদিও সেই ভালোবাসার কথা অপরপক্ষের কেউই জানেন না। ভাগ্যিস আমি নিম্নবিত্ত হলেও মেধাবী নই, আর বিশেষ করে তার চোখে আমার ভালো হওয়ার কোনো লক্ষণ ধরা পড়েনি ভাগ্যিস। তাই এই যাত্রায় আমাদের বন্ধুত্বটা বেঁচে গেল। হিয়ার বাড়ি আমার সেকেন্ড হোম। সেই নার্সারি থেকে আমি আর হিয়া ওরফে অনুশ্রী রায় একসাথে পড়ি। মাঝে 11-12 সময়টা আলাদা আলাদা কেটেছে। সেই পর্বটা পার করে আবার আমরা কলেজে একসাথে। আমার বাড়িতেও হিয়ার জন্য 24x7 অবারিত দ্বার। আমার কোনো বোন বা দিদি নেই। আমি এক এবং অদ্বিতীয় সম্পদ আমার বাবা মায়ের। সম্পদ বলার কারণ, আমি ছাড়া তাদের আর বিশেষ কিছুই নেই। একটা অংশীদারি বাড়ি ছিল, তাতে অংশীদার এত বেড়ে গিয়েছিল যে দ্বার কম পড়ত। হই হই হলে না হয় একটা আনন্দের কথা ছিল, কিন্তু সেখানে দিন রাত হইচই হতো। কথায় কথায় মনোমালিন্য, কথায় কথায় ঝগড়া। এইসব সহ্য করার ক্ষমতা যখন ভাঙল, তখন আর্থিকভাবে কষ্ট হলেও মানসিক শান্তির খোঁজে সেই অংশীদারি বাড়ি ছাড়লাম। ফ্ল্যাট কেনার মতো আর্থিক সচ্ছলতা আমাদের ছিল না, তাই ভাড়া বাড়ি। আমার বাবা মার তাতে কোনো আপত্তি ছিল না। এই ভাড়া বাড়িতে আমরা শান্তি পেলাম, আর শান্তি পেল হিয়া। এমন নয় যে পুরনো বাড়িতে কেউ হিয়াকে চিনত না, কিন্তু সন্ধে নামলেই যে মস্তিষ্কগুলোর অধিকার নিত আজগুবি সিরিয়াল, সেখানে অন্য ঘরে কি ঘটছে তার কৌতূহল যে থাকবেই, এতে অবাক হওয়ার কিছুই নেই। তারা আমাদের বন্ধুত্বের নার্সারির দিনগুলো ভুলে টিনেজের বন্ধুত্বের দিনগুলোকে নিয়ে গল্প ভেজে নিজেদের হাতে করে মেখে রসে চুবিয়ে জিলিপি বানাতো। তাই আমরা এই ভাড়া বাড়িতে চলে আসাতে আমাদের সাথে সাথে হিয়াও খুব খুশি হয়েছিল। মার সাথে থেকে নিজের হাতে সব ঘর সাজিয়েছিল। আমি মজা করে বলেছিলাম, ঘর গোছাচ্ছিস গোছা, কিন্তু আবার পেটেন্ট রাইটস দাবি করে বসিস না যেন। বই গেছে, কাকিমাকে হেল্প করছি ব্যাস। তুই আবার বেশি কিছু ভেবে বসিস না। না, আমি ভেবে বসিনি। আমি বন্ধুত্ব আর ভালোবাসাকে দিয়ে ঝালমুড়ি বানাতে চাইনি। আসলে হিয়াকে আমি সেভাবে কখনো দেখিইনি, হিয়াও আমাকে সেভাবে দেখেনি। আমরা ভালো বন্ধু ছিলাম, আছি, থাকব। একদিন মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ভেবেছিলাম হিয়াটাকে তোর বউ করে এই বাড়িতে আনবো, আমার মেয়ের অভাব পূরণ হবে। তা না, তুই একটা অপদার্থ। তাই হিয়ার মতো মেয়েকে তুই পছন্দ করিস না। সে তো হিয়াও আমাকে সেইভাবে পছন্দ করে না। হিয়ার তো কোনো দোষ নেই, তোর মতো অপদার্থকে কেউই পছন্দ করবে না। ইউ টু মাদার, অন্যের মেয়ের জন্য তুমি নিজের ছেলেকে এইভাবে বলতে পারলে? ছেলে যদি অপদার্থ হয় তাহলে সেটাও করতে হয়। মা, ভালো বন্ধু মানেই কি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতেই হবে? বন্ধু না হলেও তো পারফেক্ট ম্যাচ হতেই পারে, যেমন তুমি আর বাবা। কি তোর বাবা আর আমি পারফেক্ট ম্যাচ? তোর মনে হয়? দেখিস না সারাদিন কত ঝগড়া করি। না, দেখি না। আমি দেখি তোমাদের দুজনের মধ্যে বোঝাপড়া। আমি দেখি তোমাদের একে অপরের জন্য স্যাক্রিফাইস। তোমরা একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে আমার জন্য পারফেক্ট বাবা মা। মা আমার দিকে খানিকক্ষণ তাকিয়ে আমার চিবুকে হাত ছুঁয়ে সেই হাতটায় চুমু খেলো। তাছাড়া ঝগড়া করলেই যদি পারফেক্ট ম্যাচ না হওয়া হয়, তাহলে তো তোমাদের থেকে আমি আর হিয়া অনেক বেশি ইমপারফেক্ট ম্যাচ। তোমাদের কোনো ধারণা আছে যে আমার আর তোমাদের আদরের হিয়া রানীর সারাদিনে কত ঝগড়া হয়? আমাদের স্বভাব, পছন্দ
কোনো কিছুই মেলে না মা, তবু আমরা সেই নার্সারি থেকে বন্ধু, আর আজীবন আমরা বন্ধু থেকে যাব। কেন জানো মা? কেন? কারণ আমাদের একে অপরের কাছে কোনো প্রত্যাশা নেই। আমরা বন্ধু ছাড়া একে অপরকে আর কিছু ভাবি না। কে জানে, যদি ভাবি তাহলে হয়তো সম্পর্কটা আজকের মতো এত ভালো থাকবে না। তুই আগে থেকেই সব জেনে বসে আছিস, এত নেগেটিভ ভাবছিস কেন? ভালো তো কিছু হতে পারে। মা, তোমার কাছে আমি অপদার্থ হতে পারি, তবে হিয়ার থেকে আমি অনেক বেশি পরিণত। হিয়া এখনো বাচ্চা গো মা, প্রচণ্ড আবেগী, তাই ওর সিদ্ধান্তগুলোকে ভরসা করার মতো হয় না। ওর মাথায় কখন কি চলে বোঝা মুশকিল। প্রচণ্ড মুড সুইং করে ওর। আমি ওর এতদিনের বন্ধু হয়ে ওর মুড বুঝি না। তুমি রিস্ক নিতে যেও না। আমাকে যা বলেছো, কিন্তু দয়া করে হিয়ার সামনে এইসব কথা তুলো না প্লিজ। তাহলে সাদাসিধে মেয়েটা কখন যে মঞ্জুলিকা হয়ে যাবে তুমি টেরও পাবে না। মঞ্জুলিকা? সে আবার কে? আরে মঞ্জুলিকা মা, মানে ওই যে ভূতে ভর করতো, আরে সেই যে ভুলভুলাইয়া সিনেমাটা। বাদ দাও, ও তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না, আমি খালি বুঝি। মায়ের মুখের কথা কেড়ে নিয়ে বললাম, যেই করেই হোক ওই পাগলি মেয়েটাকে এই বাড়ির বউ করে আনবো, তারপর দুজনে মিলে ছেলেটাকে পাগল বানাবো। খালি আজে বাজে কথা। পৃথিবীতে প্রচুর ভালো মেয়ে আছে মা, তুমি খালি হিয়ার মাথার উপর থেকে হাতটা সরিয়ে অন্য কারো মাথার উপর রাখো। আমি তাকেই চোখ কান বুঝে বিয়ে করে আনবো, আমি তোমাকে কথা দিচ্ছি। বাদ দে তোর কথা, জানিসই তো আমি কেমন চুজি। হয়তো আমার মেয়ে খোঁজার চক্করে তোর সারা জীবন বিয়েটাই হলো না। কেন তোমাদের বিয়ে হয়নি? আমাদের কথা ছাড়, আমাদের কাছে তখন এত অপশন ছিল না। এমনভাবে বলছো যেন বাবা কিছুই পারে না। এটা ঠিক না মা। বাবা তোমার বা আমার যা যত্ন করে সেটা না দেখে কি করে থাকো বলো তো? আমাদের কষ্ট হচ্ছিল বলে পৈতৃক ভিটে ছেড়ে চলে এলো। তাতে কি এমন হয়েছে? হায় রে দুর্ভাগা পুরুষ সমাজ, তোমাদের অবদান কেউ মনে রাখে না। এবার মার খাবি কিন্তু, বলছি তো আমাদের প্রসঙ্গ ছাড়। বল না বাবা, কোন রকম কি চান্স নেই? মা হাল ছাড়তে নারাজ। আর তাছাড়া আমি চাই না তোমার আর হিয়ার এত ভালো মা মেয়ের সম্পর্কটা এভাবে নষ্ট হোক। সেটা কেন হবে? সিরিয়াল তোমাদের ব্রেন ওয়াশ করে রেখেছে তো। তোমরা যেমন ভাবতে পারো না যে দুটো ছেলে মেয়ে ভালো বন্ধু হতে পারে, তেমনি শাশুড়ি বৌমা কখনো মা মেয়ে হতে পারে না। কে বলেছে হতে পারে না? ইতিহাস সাক্ষী। হ্যাঁ, বাকি ব্যতিক্রম তো সবেতেই থাকে। এবার কিন্তু তুই সত্যি মার খাবি আমার হাতে। আমি হেসে সরে গিয়েছিলাম। পরে হিয়াকে সবটা জানিয়েছিলাম, যদিও শুনে সে খুব মজা পেয়েছিল এবং জানিয়েছিল মা তাকেও একবার ধরেছিল এই একই কারণে। জানিস, আমার না খুব মেয়ের শখ ছিল। নিজের হাতে সাজাবো, সুন্দর সুন্দর জামা কিনে দেব, মেয়ে আর মা দুজনে মিলে সারা দিন গল্প করব, একসাথে আড্ডা দেব, একসাথে ঘুরতে বেরোবো, সিনেমায় যাব, পার্লারে যাব। এই বাবুটা সব কিছু গন্ডগোল পাকিয়ে দিল। মায়ের হাতে বানানো পেঁয়াজিতে কামড় বসিয়ে হিয়া জিজ্ঞেস করেছিল, আরেকটা নিলেই তো পারতে। পাগল, আবার যদি ছেলে হতো। আবার ট্রাই করতে। তুই কিন্তু বড্ড পেকেছিস। দাঁড়া, এবারে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মার ওপর না আমার বিশেষ ভরসা নেই জানো তো। তার আবার একটা অকম্মার ঢেঁকিকে পছন্দ। যত বলি মাথা থেকে ওই ঢেঁকির ভূত নামাও, তত বলে আহা কি খারাপ আছে ছেলেটার মধ্যে। আমি অবশ্য ছেলেটাকে একদম পছন্দ করি না। বসে বসে নিজের বাবা মায়ের সাথে সাথে অন্যের পয়সাও নষ্ট করছে। তার থেকে তুমি আমার জন্য একটা ছেলে পছন্দ করো। তুমি নিশ্চয়ই আমাকে অপাত্রে দান করবে না? কেন, তোর নিজের কোনো পছন্দ নেই? পছন্দ তো আমার অনেক আছে কাকিমা, কিন্তু মুশকিল হলো আজকাল আর কেউ ভালোর কদর করতে জানে না। সেটা ঠিক। তা তোর কেমন ছেলে পছন্দ? এই ধরো 5 ফুট 10-11 হবে। আরে তাকে তো তোর পাশে মানাবে না। তুমি আমাকে বেঁটে বললে? আরে না না, ছেলেটাকে বেশি লম্বা বললাম। আমি তো আর তার জন্য মেয়ে খুঁজছি না, তোর জন্য ছেলে খুঁজছি। তোর পাশে এমন কাউকে তো আর এনে দাঁড় করাতে পারি না যাকে তোর পাশে মানাবে না। হোয়াট এভার। বেশ, আর কি কি হতে হবে বল? স্মার্ট হতে হবে, পড়াশোনায় ভালো হতে হবে, ভালো চাকরি করতে হবে। বড় লোক না হলেও চলবে, মধ্যবিত্তে আমার আপত্তি নেই। হাজার হোক আমিও তো মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে। আর দেখতে? দেখো, নায়ক যে হতেই হবে তেমন কোনো প্রয়োজন নেই, মনটা ভালো হতে হবে। মা বুঝেছিলেন শেষের দুটো গুণ ছাড়া আমার কোনো সম্ভাবনাই নেই। তবু জলে ডুবতে থাকা মানুষের খড়কুটো আঁকড়ে ধরার মতো করে বলেছিলেন,
একটা সত্যি কথা বলবি? কোন সত্যি কথা? আচ্ছা আচ্ছা, তোর কি ঋষিকে ভালো লাগে না? এ বাবা, এ আবার কেমন প্রশ্ন? কেন ভালো লাগবে না? ঋষি আমার সব থেকে প্রিয় বন্ধু। না মানে ওই রকম পছন্দের কথা আমি বলছি না। আমি বলছি উফ উফ, কি করে যে তোকে বলি। তুমি কি প্রেম টেম জাতীয় কিছু মিন করতে চাইছো? হ্যাঁ, সত্যি তুমি আর আমার মা এক। আমার মায়েরও সেই একই কৌতূহল। তোরা আর কি বুঝবি বাবা মায়েদের কত চিন্তা। আমাদের মতো বয়স হোক, নিজেরা যখন বাবা মা হবি তখন বুঝবি। তোমার মতো মানুষকে শাশুড়ি হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু আমার কপালে সেই ভাগ্য নেই গো। প্রবলেমটা তুমি না, আমি না, বা তোমার ছেলেও নয়। আমরা সেই নার্সারি থেকে বন্ধু, সেই সময় থেকে যে সময় বন্ধুর কোনো জেন্ডার হয় না। বন্ধু মানে শুধুই বন্ধু। আমাদের দুজনের বন্ধুত্বটা আজও ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। ঋষি আমার প্রেমিক নয়, আমি ঋষির প্রেমিকা নই। আমরা শুধুই একে অপরের বন্ধু। তাই বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক আমাদের মধ্যে হবে না। হয়তো হতেও পারতো যদি আমাদের বন্ধুত্ব সরাসরি কলেজে হতো। জানি এটাই সত্যি, এবং আমার দিক থেকেও সত্যি। তবে আমার মায়ের আশাহত হওয়া মুখটা কল্পনা করে কখন যে আমিও দীর্ঘশ্বাস ফেলেছিলাম নিজেও টের পাইনি। এই মা তোর কথা শুনে কি বলল? আমার আর তোর মায়ের কপাল। বলেই প্রাণ খুলে খুব হেসেছিল হিয়া। তাকে ওভাবে হাসতে আমি অনেকবার দেখেছি। কিন্তু সেদিনের সেই হাসিটা আমাকে কেমন যেন খানিকটা দুমড়ে দিয়েছিল। যে আমি এমন পরিস্থিতিতে হিয়ার সাথে হাসিতে মেতে উঠি, সেই আমি কিনা সেদিন বোকার মতো চুপ করে তাকে হাসতে দেখেছিলাম। বুকের ভেতর কেমন যেন একটা মোচড় লাগছিল। অনেক কষ্টে সেটাকে থামানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আমাকে ওভাবে গুম মেরে যেতে দেখে হিয়াও কেমন ঘাবড়ে গিয়েছিল। ওই তোর আবার কি হলো? মুখটা এমন ফ্যাকাশে হয়ে গেল কেন তোরা? কি ভাবছিস? আমি তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নিয়ে বলেছিলাম, হ্যাঁ না না, মায়ের কথা ভাবছিলাম রে। কত অল্পতে আমার মা খুশি হন, অথচ তাকে খুশি করার ক্ষমতা আমার নেই। ঠিক বলেছিস, কাকিমা খুব ভালো মানুষ রে। কোনোদিন কষ্ট দিস না কাকিমাকে। বিয়ের পরে বউয়ের আঁচল ধরে ঘুরিস না। কাকিমার যত্ন নিস। তুই ছাড়া ওদের তো আর কেউ নেই। সাথে আমি বলেছিলাম আমি আমার বাবা মায়ের একমাত্র সম্পদ, কিন্তু এই সম্পদও খাদে ভরা। আর সেই খাদ এতটাই বেশি যে যে কেউ এসে কথা শুনিয়ে যেতে দুবার ভাবে না। কাল শাওনির সাথে হঠাৎ দেখা। অবশ্য হঠাৎ শব্দটা বোধহয় আমারই জন্য, কারণ শাওনির কাছে পূর্ব পরিকল্পিত। ক্লাসরুম একটু খালি হতেই আমার সব সতর্কতা ভেঙে সে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। তুই পিয়ালিকে কি বলেছিস তার সবটা আমি জানি। পিয়ালির প্রশ্নের উত্তরটাও আমি শুনেছি। তবুও আমি আর একবার সামনাসামনি জানতে চাই, এতটা অহংকারের কারণ কি? শাওনি তুই দিয়ে সম্বোধন করেছিল। আমি আর ভালো মানুষে দেখিয়ে তুমিতে যাইনি। দেখ শাওনি, আমি জানি না পিয়ালি তোকে কতটা কি বলেছে। আমার অহংকারের কিছু নেই, অহংকার করার মতোও কিছু নেই। বা বলতে পারিস যা আছে সেটা এই কিছু না থাকার অহংকার। আমি জানি আমি দেখতে খারাপ, আমাকে তোর পাশে মানাবে না, তাই আমি তোকে সরাসরি বা ইনডাইরেক্টলি কোনোভাবেই অ্যাপ্রোচ করিনি। হ্যাঁ, তোকে দেখতে ভালো লাগতো তাই দেখতাম, হয়তো ডিস্টার্ব তো করিনি। ভালো যে বাসি সেই ব্যাপারেও আমি নিশ্চিত নই। তারপরেও কেউ যদি আমাকে অপমান করে যায় আমি তো ছেড়ে দেব না, তাই না? আর সেটা যদি তুই হোস, তোকেও না। এগুলো আমি কি বলছি, কেন বলছি, নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। শাওনি আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, গভীরভাবে কিছু ভাবছিল হয়তো। শাওনির এত গুণমুগ্ধ রয়েছে এই কলেজে, একবার
জোরে কথা বললেই আমার শরীরের হাড়ের সংখ্যা 412 হয়ে যেতে পারত। পিয়ালির কাছ থেকে শুনে প্রথমে খুব রাগ হয়েছিল জানিস, তারপর শুনলাম পিয়ালির কথার বিপক্ষে তোর বলা কথায় পিয়ালি কষ্ট পেয়েছে বুঝে তুই সরি বলেছিস। গণ্ডগোলটা ওখানেই করে দিলি, ব্যাপারটা আমার ভালো লাগলো। তারপর তোকে নজরে নজরে রাখলাম। রূপ নয় ঋষভ, আমার কাছে একজন পুরুষের চরিত্রের দৃঢ়তা আর সহমর্মী নরম একটা মন প্রায়োরিটিতে আসে। আমাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছিস তুই। আশা করি খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। কাল কলেজে আমি আর কোনো ক্লাস করিনি, আসলে করতে পারিনি, সব গুলিয়ে গিয়েছে। কাল রাতে ভালো ঘুমও হয়নি। মাথার ওপর ঘুরতে থাকা ফ্যানটার দিকে তাকিয়ে প্রায় সারা রাত বোঝার চেষ্টা করে গেছি যে বিকেলে কলেজে যা হলো সেটা পারিনি। হিয়াটাকে এখন খুব দরকার, ওকে সবটা জানাতে হবে। মোবাইলটা হাতে তুলতেই দেখলাম ফোনটা বেজে উঠল। কাকিমা কলিং, মানে হিয়ার মা। খুব শিগগিরই আমাকে একবার হিয়াদের বাড়ি যেতে হবে। সদর দরজা ঠেলে ঢুকতেই কাকিমা আমাকে দেখে এমন একটা অভিব্যক্তি মুখে মাখলেন যেন কোনো দেবদূতের দেখা পেয়েছেন। আমি না ধরলে হয়তো পড়েই যেতেন, এমন একটা ভাব। ও বাবা, ঋষি তুই এসেছিস বাবা? কাকিমাকে দেখলেই আমার ছায়াদেবীকে মনে পড়ে। সেই কথার টান, সেই মায়া, সেই অকৃত্রিম স্নেহ, যেন দেওয়া নেওয়ার সেই মা যিনি ছেলে অরুণ কুমার, উত্তম কুমারকে ভেবে ডেকে ডেকে উঠছেন। কিন্তু এই মুহূর্তে তো তাকে নিয়ে ভাবলে চলবে না, আমাকে তরুণ কুমারের মতো স্মার্ট হতে হবে। সে তো এলাম, কিন্তু কেসটা কি বলতো? এত জরুরি তলবটা কিসের জন্য? তুই কেমন বন্ধু বাবা? এই নাকি তুই হিয়ার সব থেকে ভালো বন্ধু? বন্ধুর এই অবস্থা আর তুই কিছু জানিসই না? কাকিমার আবার সেই ভূমিকা। জিনের হাত মারফত হিয়াটাও এটা পেয়েছে। কাকিমা, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে সবসময় তোমার মেয়ের খবর নেব। তাও যদি তোমার মেয়ের সাথে প্রেম টেম করতাম তাহলেও না হয় একটা কথা ছিল। সারাদিন ফোনে সোনা পুচু করে খবর নিতাম। উফ, তোরা সব কটা সমান, মুখে কোনো কথা আটকায় না। তাও যদি আমার সে কপাল হতো। কাকিমা মুখে রাগ মাখলেন। আমি কাকিমাকে জড়িয়ে ধরে বললাম, আচ্ছা ক্ষমা করে কাকিমাতে, এবার একটু বলবে কেসটা কি? আবার কি, সেই পুরনো রোগটা আবার ফিরে এসেছে তোর বন্ধুর। কাল থেকে কথাবার্তা বন্ধ, মেজাজ সপ্তমে। আবার? তা আমি কি তোমার মেয়ের ডাক্তার যে তোমার মেয়ের এই রোগ ধরা পড়লেই আমার ডাক আসে? হ্যাঁ তো, তুই আমার একমাত্র ভরসা, শুধু তুই পারিস সারাতে, তাই তো তোকে ডাকি। আমিও আর সারাতে পারি কোথায়? সেই তো টেম্পোরারি ট্রিটমেন্ট, দুদিন পরেই ফিরে ফিরে আসে। পারলে একমাত্র তুইই পারবি ওর এই রোগটা পুরোপুরি সারাতে বাবা। আচ্ছা, তুমি কি আমাকে তোমার মেয়ের সাথে প্রেম করতে বলছো? উফ, আবার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আমি আসলে তোমার কথায় খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যা একখান পিস তৈরি হয়েছে তোমার মেয়ে। এই সত্যি করে বলো তো, তোমাদেরই মেয়ে তো না? মানে কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে টুড়িয়ে? এবার মার খাবি কিন্তু। তা তিনি কোথায়? ছাদে নাকি ঘরের দেওয়ালটাকে ভরসা করছেন? পরেরটা। ও অকম্মার ঢেঁকি আর পারেটাই বাকি। আমি হিয়ার ঘরের দিকে পা বাড়িয়েও ফিরে এলাম। তবে একটা কথা বলছি কাকিমা, কিছু মনে করো না। ওর এই রোগের জন্য কিন্তু তোমরাই দায়ী। ছোটবেলায় যদি প্রয়োজন মতো কানের নিচে আস্তে করেও দুঘা করে ডোজ দিতে, তাহলে আজ এই বাড়াবাড়িটা হতো না। আহা, ছোটবেলায় ছোট ছিল তো। আমার খুব হাসি পেল কাকিমার কথা শুনে। ছোটবেলায় ছোট ছিল। আমি হেসেই বললাম, ছোটবেলায় তোমার মেয়ে যে ছোট ছিল সেটা অবশ্য ঠিক, কিন্তু তুমি কি নিশ্চিত যে তার বড়বেলায় সে বড় হয়েছে? এবার মার খাবি কিন্তু। কাকিমা একটু থমকালেন। বেশ লাগছে কাকিমার মুখটা, আমার ছায়াদেবী। তাকে ওই অবস্থায় রেখে আমি হিয়ার ঘরের দিকে পা বাড়ালাম। দরজায় দুবার টোকা মেরে ঘরে ঢুকলাম। এ বাড়িতে আমার অবাধ বিচরণ। তবে যেহেতু আজ ম্যাডামের মেজাজ খারাপ, তাই আজকে আর কোনো ঝুঁকি নিলাম না। যথারীতি দেওয়ালের দিকে মুখ করে শুয়ে আছেন ছায়াদেবীর মেয়ে মায়াদেবী। মায়াদেবী বটে, মায়া বড় খারাপ জিনিস। কখনো আহারে, ছেলেটার মা নেই, নিজেকে রান্না করে খেতে হয়। তো কখনো আহারে, ছেলেটার বাবার কারখানা বন্ধ হয়ে গেছে, ছেলেটাকেই টিউশন করে পড়াশোনার সংসারের খরচ খানিকটা চালাতে হয়। আবার কখনো কখনো আহারে, ছেলেটা এত ভালো,
অথচ শুধুমাত্র গরিব বলে প্রপোজ করায় মেয়েটা ওকে কিভাবে অপমান করলো। ফলস্বরূপ মায়াদেবীর মন খারাপ, 2 দিন পরে তার প্রেমে পড়া। 4 দিনের দিন জানতে পারে ছেলেটির একটি প্রেমিকা আছে বা নতুন মেয়েকে প্রেম নিবেদন করছেন, আর ইনি মুখ ভার করে বাড়ি ফিরে 2 দিনের জন্য উপবাস। সিনেমার পর্দার বাইরে এমন মায়াময়ী সন্ধ্যারানী আমি আর একটিও দেখিনি। এই এবারের কেসটা কি? আমি বিছানায় বসে বললাম। আমার দিকে একবার মুখ ফিরিয়ে দেখে আবার জানলার দিকে মুখ ফেরালো হিয়া। আমি চুল ধরে টেনে বললাম। হিয়া আমার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে আমাকে ধাক্কা মেরে বলল, তুই এসেছিস কেন? আমি নিজে থেকে আসিনি, ছায়াদেবী ডেকে পাঠিয়েছেন। কেন? মায়াদেবী আবার ভরে পড়েছে তো তাই। তুই কি ওঝা? কাকিমা বোধহয় তাই মনে করেন। তাই তোর ঘাড়ে প্রেমের ভূত চাপলেই আমার ডাক পড়ে। উপস, একটু ভুল হয়ে গেল। তোর তো আবার প্রেমের ভূত নামলেই দশা হয়। ভাগ তো এখান থেকে। আমার মেজাজ ভালো নেই, আজে বাজে কথা বলে দেবো, তখন তোর খারাপ লাগবে। বারে গঙ্গা দেবী, প্রতিদিন যেন কত পবিত্র ভাষায় কথা বলিস আমার সাথে। বড় হয়েছিস তো, এবার এইসব নাটক বন্ধ কর না। পুরো বাড়িটাই যেন একটা থিয়েটার। বাবা কমল মিত্র, মা ছায়াদেবী আর বড় মেয়ে সন্ধ্যারানী। আর ছোট মেয়ে? ঘাড় ঘুরিয়ে দেখলাম রিয়া ঘরে ঢুকেছে, হাতে লুচি আর তরকারির থালা। দে দে দে, ওঝার পারিশ্রমিক দে। ঘরে ঢুকতে ঢুকতে তাহলে গন্ধটা ঠিকই পেয়েছিলাম। থালাটা আমার হাতে দিয়ে রিয়া বলল, বললে না তো ছোট মেয়ে কি? মৌচাকের মিঠু মুখার্জি, এই বাড়ির একমাত্র স্মার্ট সদস্য। আমার কথাটা শুনে প্রায় নিচে উঠল রিয়া। হ্যাঁ, আরও লুচি গেলা। মাকে নিয়েও আর পারা যায় না। সেই ছোটবেলা থেকে এই অকম্মার ঢেকির পেছনে যে কত ময়দা আর আলু খরচ করলো। আমি লুচির একটা টুকরো ছেড়ে দিয়ে মুখে চালান করে বললাম, তুই ঘি আর তেলের হিসেবটা মিস করছিস। রিয়া আমার কথায় হেসে ফেলে। সেটা দেখে হিয়া আরও রেগে গেল। ওই দেখো, ঋষিমশাই গাছে তুলে পেট পুজোয় বসলেন, আর লিকার ম্যাডাম গদগদ হয়ে ডিগবাজি খাওয়া শুরু করলেন। পড়াশোনা বাদ দিয়ে খালি মেকআপ আর মোবাইল। একজন কে না কেউ নাকি মিঠু মুখার্জি বলল, আর উনি ওর মতো এক্সপ্রেশন দেওয়া শুরু করে দিলেন। ভাগ তো এখান থেকে। কেন যাবো রে? আমি কি তোর সাথে কথা বলছি? ঋষিদার সাথে কথা বলছি। তোরটাতে কি? তোর যার সাথে ইচ্ছে কথা বল, শুধু এখান থেকে যা। আমাকে একটু একা থাকতে দে। কেন যাব? এটা কি তোর একার ঘর? এটা আমারও ঘর, আর আমি আমার ঘরে যার সাথে ইচ্ছে কথা বলতে পারি। রিয়ার কথা কাটতে পারলো না হিয়া। সত্যি তো, এটা তো ওদের দুজনেরই ঘর। রিয়ার কাছে যুক্তিতে হেরে রাগের অভিমুখটা আমার দিকে ঘুরিয়ে দিল রিয়া। আমার দিকে তাকিয়ে বলল, তাহলে তাহলে তুই বেরো। আমি লুচির আরেকটা টুকরো মুখে চালান করে বললাম, যেতে পারি, কিন্তু কেন যাব? এই ঘরেতে বসেই আমি লুচি তরকারি খাবো। তাছাড়া আমি তো তোর ঘরে বসে তোর সাথে কথা বলছি না, রিয়ার ঘরে বসে রিয়ার সাথে কথা বলছি। হিয়া আবার হোঁচট খেল, তারপর দাঁত কিরমিট করে আবার দেওয়ালের দিকে মুখ করে শুয়ে পড়ল। রিয়া আমার কথা শুনে মুচকি মুচকি হাসছে। দেওয়ালের সাথে কথা বলে হিয়া, আর আমি আর রিয়া শব্দ না করে হাসি। আমি লুচি চিবোতে চিবোতে রিয়াকে জিজ্ঞেস করলাম, তা কমল মিত্র জানেন? না, কাল বাবার ফিরতে দেরি হয়েছিল, আর সকালে তো বাবা রোজই তাড়াতাড়ি বেরোন। জানিস, মাঝে মাঝে ভাবি আর অবাক হই, কমল মিত্রের ঘরে কেউ সন্ধ্যারানী কি করে হতে পারে? কোথায় কমল মিত্র আর কোথায় কোমল মিত্র? মা, মা, ও মা! হিয়া চিৎকার করে মাকে ডাকলো। ছায়াদেবী ছুটে এলেন। কি হলো? আমন করে ডাকছিস কেন? এই ছেলেটাকে ডেকেছো কেন? আহা, কি হয়েছে তাতে? ও কি বাইরের ছেলে? ও তো ঘরের ছেলে, ওকে আবার ডাকতে হয় নাকি? তুমি ওকে ডাকোনি? ও যে বললো তুমি ডেকেছো। আরে বাবা, সে তো অনেক দিন আসেনি বলে আসতে বললাম। তাছাড়া তোর মন মেজাজটাও খারাপ। ও এলে যদি তোর মনটা একটু ভালো হয়। কে বলেছে গো যে ও এলে আমার মনটা ভালো হবে? ও কি জাদুকর? জাদুকর নয়, ওঝা। তারপর কাকিমার দিকে ফিরে বললাম, উফ, যা বানিয়েছ না তরকারিটা, জম্পেশ পুরো। আর 2টো লুচি হবে কাকিমা? দাঁড়া, আনছি। ঘর থেকে বেরোনোর এমন মোক্ষম সুযোগ যে হাতছাড়া করতে নেই, সেটা কাকিমা খুব ভালো করেই জানেন। তাই এতটুকুও সময় নষ্ট না করে তিনি উল্টো পথ ধরলেন। হ্যাঁ, আরো খাওয়াও। মাত্র 2টো কেন, আরো খান 10 খাওয়াও, যেন জামাই আদর করছে। আরে করতেও তো পারে, কাকিমার তো ইচ্ছে আমি কাকিমার জামাই হই। তাহলে দারুণ হবে। ঋষভ ওয়েটস অনুশ্রী, হেব্বি, ওয়াও। না, কোন মেয়ের জন্য ভাবছেন সেটা অবশ্য কাকিমা খোলসা করে বলেননি। তাই ওটা ঋষভ ওয়েডস তনুশ্রীও হতে পারে, তবে তাতে একটা টেকনিক্যাল প্রবলেম আছে।
তোকে আমি বোন ভাবি তো, তাই এই অপশানটা এমনিতেই ক্যান্সেল। তাহলে কে বাকি থাকলো? না না, ওই অপশানটাকে আমি বাতিল করেছি। এমন অ্যান্টিক পিস নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, আর উনি তো উত্তম কুমার, সবাই ওর দিকে হা করে তাকিয়ে বসে আছে, কখন একটু কৃপা দৃষ্টি দেবেন। না শোন, উত্তম কুমার হওয়ার কোনো শখ নেই আমার, আমি তরুণ কুমারের ভক্ত। ওইসব রোম্যান্টিসিজম আমার পোষাবে না। আমি বন্ধু হিসেবেই ভালো, প্রেমিক হয়ে কাজ নেই ভাই। ও ঋষিদা, রাজি হয়ে যাও না, তাহলে আমাদের মধ্যে এই যোগাযোগটা সারা জীবন থেকে যাবে। হ্যাঁ রে রিয়া, আমাকে কি তোর তার কাটা মনে হয়? এই যোগাযোগটা রাখার জন্য আমি আমার সারাটা জীবন বিপদে ফেলবো? আর তুই ভাবলি কি করে রে যে আমি তোকে বিয়ে করতে রাজি হব? নিজেকে বড় স্মার্ট মনে করো, তাই না? এতে মনে করার কি আছে? গায়ে মানে না, আপনি মোড়ল। রিয়া, এবার তুই যা, আমার তো দিদির সাথে একটু প্রাইভেট কথা আছে। ওকে, কিন্তু আমার প্রস্তাবটা একটু ভেবে দেখো। এই যা, পালা এখান থেকে। আর দেখ তো, দুটো লুচি আনতে ছায়া দেবীর এত দেরি হচ্ছে কেন? আবার ময়দা মাখতে বসলো নাকি? রিয়া ঘর থেকে বেরিয়ে গেলে আমি হিয়াকে জিজ্ঞেস করলাম, এই এবার বল, কেসটা কি? তোকে বলতে যাব কেন? এই নাটক বন্ধ করবি, এমন মার খাবি না। সুজনের প্রেমিকা আছে। তো তো মানে আমি সুজনকে ভালোবাসি। সে তো এর আগেও উজ্জ্বল কিঞ্জলদের ভালোবেসেছিলিস, এ আর নতুন কি? এই জন্যই তোকে আমার কিচ্ছু বলতে ইচ্ছে করে না, কিচ্ছু বলতে চাই না, সব কথাই খালি আর কি। ধর, আচ্ছা ঠিক আছে বল। বললাম তো সুজনের প্রেমিকা আছে। শুনলাম তো সুজনের প্রেমিকা আছে, তো আছে যখন তখন অন্য কোনো কুজনকে খোঁজ। ঋষি, আমি কিন্তু সিরিয়াস কথা বলছি। হ্যাঁ হিয়া, আমিও সিরিয়াস কথা বলছি। কলেজে পড়ছিস আর কবে বড় হবি? সেই ছোটবেলা থেকে তোকে দেখছি। ভারতবর্ষের 90% মানুষই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে পড়ে। প্রতিটা মানুষেরই জীবনে কিছু না কিছু দুঃখ আছে। প্রেমিক হওয়ার জন্য গরিব দুঃখী হওয়াটা কোনো যোগ্যতা হতে পারে না। ভালোবাসা একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি হিয়া, এটা দেখানোর বিষয় নয়। এখন আমি যদি বলি আমি তোকে ভালোবাসি, তুই কি বিশ্বাস করে নিবি? করবি না, কারণ তুই জানিস আমি মজা করছি, কারণ তুই সেটা অনুভবই করতে পারবি না। একইভাবে তুই যেগুলোকে ভালোবাসা ভাবছিস সেগুলো জাস্ট একটা সমবেদনার অনুভূতি, ভালোবাসা নয়। আর যদি এদের মধ্যে কারোর সাথে তোর প্রেম হয়ও, সেদিন দেখবি দিন কতকের মধ্যে মায়ার জল বাষ্পীভূত হয়ে গেছে, আর যেটা পড়ে রয়েছে সেটা আর যাই হোক ভালোবাসা নয়। হিয়া প্রতিবাদ করল না, চুপ করে শুনল। রিয়া এলো লুচি নিয়ে, আমার পাতে আরো 4টে ফুলকো লুচি তুলে দিতে দিতে বলল, মাকে জামাই কেসটা জিজ্ঞাসা করলাম। মা বলল ঋষি আমার জামাই হোক আর না হোক, এ বাড়িতে চিরকাল ও জামাই আদর পাবে। এই জন্যই আমি ছায়াদেবীকে এত ভালোবাসি। যা, আমার হয়ে ছায়াদেবীর দুগালে দুটো চুমু খেয়ে নে। আমি হাসলাম, রিয়াও হেসে বেরিয়ে গেল। হিয়াই শুধু হাসি ছাড়া। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই একবার ভেবে দেখ, এই যে কদিন আগে তুই কৃষ্ণেন্দুর না কি একজনের প্রেমে পড়েছিলিস, আজ কি তোর তার কথা মনে পড়ে? আমি নিশ্চিত পড়ে না, কারণ ভালোবাসা আর প্রেমে পড়া এক জিনিস নয়। আর তুই তো সেই অর্থে প্রেমেও পড়িসনি। সমবেদনা আর ভালোবাসা যে এক জিনিস নয়, সেটা আর কবে বুঝবি তুই? আমি তো আর বোঝানোর জন্য সারা জীবন তোর পাশে থাকবো না। পাশে থাকবি না মানে? আরে বাবা, তোর তো কোথাও বিয়ে হবে, হয়তো তোর বর আমেরিকা, লন্ডন বা অস্ট্রেলিয়ায় তোকে নিয়ে চলে যাবে। আমি তো আর পশ্চিমবঙ্গের এই অখ্যাত গ্রামের বাইরে বেরোতে পারবো না, আর প্রতিদিন আইএসডি কল করার মতো পয়সাও আমার হবে না। ওই তুই বছরে যখন একবার করে আসবি, তখন সময় সুযোগ করে দেখা করে যাব। তাছাড়া আমারও সংসার থাকবে, সংসারের কমিটমেন্ট থাকবে। ওইটুকু দেখাও তোর সাথে হবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই। তার মানে তুই বলতে চাস যে তোর সাথে আমার দেখা কথা সব বন্ধ হয়ে যাবে? সে তো হবেই বন্ধু, তোর তো ভালোই হবে। তোর মায়ের ময়দা আর আলুর খরচা বেঁচে যাবে। তাহলে তাহলে তুই রিয়াকে বিয়ে কর না রে, তুইও তখন আমাদের বাড়ির একজন সদস্য হয়েই থাকবি। তুই কি পাগল? অবশ্য এতে আমি সন্দেহ প্রকাশ করছি কেন? ওরে বোকা, রিয়াকে আমি সেই ছোট থেকে বোন হিসেবেই দেখে এসেছি। ওকে কি কখনো বিয়ে করা সম্ভব? বুঝলাম হিয়া খুব চিন্তায় পড়ে গেছে। আমার চোখ গেল লুচির থালার দিকে। আহারে, বেচারারা আমার অপেক্ষায় থেকে থেকে ঠান্ডা হয়ে গেল। আমি থালাটা তুলতে যাব, এমন সময় হিয়া বলল, আচ্ছা ঋষি,
আমি যেরকম হুড়মুড় করে প্রেমে পড়ি, তোকে তো সেই অর্থে প্রেমে পড়তে দেখি না। ধুস, আমি এমনিতেও এসব প্রেমে টেমে পড়ায় বিশ্বাসী নই, অত সময়ও আমার নেই। দেখ, তাছাড়া আমি তো আর তোদের মতো মেধাবী ছাত্র নই, তাই মুখস্থ বিদ্যার উপর ভরসা করতে হয়, অনেক সময় দিতে হয়। আর শাওনি? ভালো লাগা, ওটা ভালোবাসা নয়। পরের পর্যায়টাতে আদৌ পৌঁছবে কিনা তা আমি নিশ্চিত নই। দেখলাম হিয়া এক মনে আমার কথা শুনছে। থামলি কেন? বল না, শুনছি। দেখ হিয়া, আমার জীবনের একটা খুব সহজ সরল লক্ষ্য আছে। আমাকে একটা ভালো চাকরি পেতেই হবে। বাবা মা সারা জীবন অনেক কষ্ট করেছে। প্রথমে ওই হাজার দুয়ারের ভুলভুলাইয়াতে নিজেদের দিনের পর দিন অ্যাডজাস্ট করে গেছে, তারপর সেখান থেকে বেরিয়ে এসে ভাড়া বাড়ি। হ্যাঁ, আমি মানছি যিশু জেঠুরা খুব ভালো মানুষ, কিন্তু কোনোদিন যদি তাদের ঘরের প্রয়োজন হয় আমাদের ও বাড়ি ছাড়তেই হবে। আর তাছাড়া আজকাল কেউ আর লম্বা সময়ের জন্য ঘর ভাড়া দিতে চান না। তাও তো এই বাড়িতে আমাদের অনেকগুলো বছর হয়ে গেল। এবার হঠাৎই কোনোদিন হয়তো। আমি থামি, হিয়াও চুপ। খানিক থেমে বলল, শুনছি, বল। দেখ, আমি চাই না বুড়ো বয়সে বাবা মা 10টা ভাড়া বাড়ি পাল্টে পাল্টে বেড়া। আমি তাদের এক জায়গায় থিতু করতে চাই, তাদের নিজেদের একটা বাড়ি দিতে চাই। বুঝতে পারছি একটু আবেগী হয়ে পড়ছি, পরিবেশ থমথমে লাগছে, আর হিয়ার চোখের কোণ চিকচিকে। ভারী পরিবেশটা হালকা করতে বললাম, সেই বাড়ি হয়তো তুই আর সাজাতে পারবি না, সময় লাগবে তো। কোনো উল্লুক বা বেল্লিকের সঙ্গে তোর বিয়েটা ততদিনে নির্ঘাত হয়ে যাবে। হিয়া মুচকি হেসে আমার বাজুতে চড় মারে, আমিও হালকা হই। যাক, এবার ছায়াদেবীর মুখে হাসি ফুটবে। আমি আরও হালকা হতে গিয়ে তারপর যেটা বললাম, এবং তার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হলো, তার জন্য শুধু হিয়া কেন, আমিও প্রস্তুত ছিলাম না। খানিকটা মুখ ফসকেই বলে ফেললাম, তারপর আমি আবার সেই ছোটবেলা থেকে একজনের প্রেমেই পড়ে আছি। কে রে সে? দেখবি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এদিকে আয়। আমি হিয়াকে সঙ্গে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। মুখটা লাল হয়ে গেল। আমি তরুণ কুমার, মানে বাংলা সিনেমার সব থেকে স্মার্ট অভিনেতার ভক্ত, আমিও একটু অস্বস্তি বোধ করলাম। পরিস্থিতি সামলাতে তাড়াতাড়ি বলে উঠলাম, আরে পাগলি, ওই মেয়েটাকে না, আয়নার ওই ছেলেটাকে দেখ। ওই ছেলেটাকে আমি ভালোবাসি, নিজেকে। ঋষভ চ্যাটার্জি দ্য গ্রেট। তাই আর কারোর প্রেমে পড়ি না আমি। বেশ বুঝতে পারছি বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে পেন্ডুলামের মতো দুলছে আমার ছোট্টবেলার বন্ধুটি। আমার দিকে বোকার দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে আজ কথা দিচ্ছি, আমি আর দুমদাম করে প্রেমে পড়ব না। এই বোকা মেয়েটাকে আমি অগণতিবার দেখেছি, তার বোকা বোকা দৃষ্টিও আমি অগন্তিবার দেখেছি, কিন্তু আজকের এই বোকা দৃষ্টিটা, জীবনে এই প্রথম মেয়েটার সামনে অস্বস্তিতে পড়লাম। গুড, কথাটা যেন মনে থাকে। সে তো শেষমেশ মানলি, মাঝখান থেকে খামার লুচিগুলো ঠান্ডা হয়ে গেল। কি যে করিস না, এখন এগুলো খেলে অ্যাসিডিটি হয়ে যাবে। দাঁড়া, আমি ভেজে নিয়ে আসছি। না থাক, অনেক দেরি হয়ে গেছে বুঝলি, আমাকে বেরোতে হবে। আমি তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। ইস, কি বাজে হলো ব্যাপারটা। হিয়ার সামনে এরকম অস্বস্তিতে আমি কোনোদিন পড়িনি। কি বোঝাতে গেলাম আর কি না কি বুঝিয়ে চলে এলাম। মা ঠিকই বলে আমি একটা অপদার্থ। ঠান্ডা লুচিগুলোর জন্য বেশ কষ্ট হচ্ছে, খেয়ে নিতে পারতাম, কিন্তু ওই অস্বস্তিতে গলা দিয়ে নামতো না। বাড়িতে ঢুকে স্নান করে বিছানায় শুয়ে থাকলাম, একদম চুপচাপ। মোবাইলে গান চালিয়ে ইয়ার প্লাগ দুটো কানে দিলাম। হিটস অফ কুমার শানু। একেই বলে কাকতালীয় ব্যাপার। গান বাজলো, जब किसी की तरफ दिल झुकने लगे, बात अगर जुबा तक रुकने लगे। মা ছুটে এলেন। কি রে বাবু, শরীর খারাপ লাগছে নাকি? ইয়ার প্লাগ কানে থাকলেও মোবাইলের ভলিউম কমিয়ে রাখা, তাই মায়ের কথা শুনতে পেলাম। আমি এক কান থেকে একটা প্লাগ বের করে বললাম, না তো, কেন? না মানে দেখলাম তুই ও বাড়ি থেকে এসে স্নান সেরে শুয়ে পড়লি। হ্যাঁ রে, সব ঠিক আছে তো? শরীর ভালো আছে? আচ্ছা, ও বাড়িতে কি কিছু হয়েছে? না। হ্যাঁ, তাহলে এই অসময়ে শুয়ে আছিস কেন? কিছু না মা, স্নানের পর কোনো কাজ ছিল না, তাই একটু শুয়ে শুয়ে গান শুনছিলাম। তাও ভালো।
আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি জানি তোর শরীর টরীর খারাপ হলো কিনা। আমি উঠে বসে মায়ের হাতটা ধরে বললাম, বলো তো মা, পদার্থ কয় প্রকারের? এ আবার কেমন প্রশ্ন? আহা বলোই না। 3 রকমের। আর অপদার্থ? মা প্রায় কেঁদে ফেললেন। তারপর আঁচলটা মুখে চেপে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। বোধহয় ভাবলেন ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে। আমি আবার ইয়ার প্লাগটা কানে গুঁজলাম। সানুদা গাইছেন, প্যার তো হোনা হি থা। অস্বস্তিটা একটু কমেছে। আজ থাক, দিনটা সুবিধে ঠেকছে না। আগামীকাল গিয়ে ব্যাপারটা পরিষ্কার করে দিয়ে আসব। আশা করি হিয়া বুঝবে ব্যাপারটা। ওর চোখে আমি যে সেই প্রেম ম্যাটেরিয়াল নই, এটাই বাঁচোয়া। এবার থেকে একটু সতর্কভাবে কথা বলতে হবে। বেশি আর কি হয়ে যাচ্ছে। মনটা আজকাল মাঝে মাঝে এমন অবাধ্য হয়ে যাচ্ছে, যা কোনোদিন ভাবিনি তাই আজকাল ভাবনার পথ ধরছে। ভাগ্যিস হিয়ার ভাবনাতে আমি কোথাও নেই। ভাগ্যিস নিম্নবিত্ত হলেও আমি মেধাবী নই। হলে কি জানি পাগলি মেয়েটার মাথায় আবার কি কেমিক্যাল লোচা হতো। খাবারের জন্য ডাক পড়েছে। ডাইনিং টেবিলে বসে মায়ের দিকে নজর গেল। মুখ এখনো থমথমে, বিশেষ কথা বলছে না, বরং থালা গ্লাসগুলোই বেশি কথা বলছে। ফেসবুকের পোস্টগুলো দেখতে দেখতে দেখলাম স্ক্রিনে ভেসে উঠল রিয়া কলিং। কলটা রিসিভ করে বললাম, বল। কি কেস বলো তো ঋষিদা? কিসের কি কেস? তোমার সাথে দিদির কি কথা হয়েছে? আমি ঘাবড়ে গেলাম। আবার কি হলো? বললাম, এই তো সব ঠিকঠাক হয়ে গেল রে, আবার কি হলো? সে আমি কি করে বলবো? আমি কি আর তোমাদের কথা আড়ি পেতে শুনেছি? ভনিতা না করে বলবি কি হয়েছে? তুমি যাওয়ার পর থেকে দিদি একটা গানই শুনে চলেছে। কি গান? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। কেলো করেছে। এই তোর দিদিকে থামা, তোর দিদির মাথাটা গেছে, ভুলভাল বুঝছে। পাগল নাকি? আমি যাচ্ছি দিদিকে আরেকটু উস্কে দিতে। ওফ, আমার যে কি আনন্দ হচ্ছে! আমি তো একটা জিনিস দেখতেও পাচ্ছি। তুই আবার কি দেখতে পাচ্ছিস? বাড়িতে সানাই বাজছে, লাইট আর ফুল দিয়ে সাজানো। আমাদের বাড়ির গেটে বড় বড় করে লেখা, হিয়া ওয়েডস ঋষি। ওফ, ভাবলেই না মনটা একেবারে নেচে উঠছে। এবার তোকে না মৌচাকের মিঠু মুখার্জি না, রত্না ঘোষাল মনে হচ্ছে। ফোন রাখ। ফোনটা কাটার আগে রিয়ার প্রাণ খোলা হাসির শব্দ শুনতে পেলাম। আমার অস্বস্তি আবার বাড়ল, তবে এবার একটু আনন্দও যেন মিশল। কিন্তু কেন? তবে কি সত্যিই আয়নার দুটো মানুষকেই এতদিন ভালোবেসে এসেছি? ভাবতে ভাবতেই আবার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে দেখলাম হিয়া কলিং। হিয়ার ফোনটা ধরতে কোনোদিন এত সময় লাগেনি। আজ যেন আমিও মৌচাকের রঞ্জিত মল্লিক, খানিকটা দ্বিধাগ্রস্ত। মা খাবারের থালা টেবিলে রাখতে রাখতে বললেন, আরে ফোনটা ধরছিস না কেন? কার ফোন? তোমার বৌমার। আমার কপালে কি আর সেই সুখ আছে? বলে রান্নাঘরে চলে গেলেন। কলটা ধরলাম। বল। কি করছিস? ব্রেক ড্যান্স প্র্যাকটিস করছিলাম। আরে বাস, তুই নাচতেও জানিস? বিয়ের পর তো বউয়ের কথায় নাচতেই হবে, তাই এখন থেকেই প্র্যাকটিস করে রাখছি। তোর অনেক গুণই আমার অজানা থেকে গেছে দেখছি। হাবিজাবি কথা ছাড় তো, কেন ফোন করেছিস সেটা বল। এই বিকেলের সাথে সিনেমায় যাবি? এই না একটু আগে তোর মন খারাপ ছিল, আর এখন তুই সিনেমা দেখতে যাবি? ইয়েস, তুই যাবি? আর কে যাবে? তুই আর আমি। বাবা, হঠাৎ? অত জেনে তোর কাজ নেই, খালি বল যাবি? যেতে পারি, তবে একটা শর্তে। কি? টিকিটের পয়সা তুই দিবি। কি কিপটে রে তুই! আমার বাবার টাকায় লুচি তরকারি খাবি, আবার আমার টাকায় সিনেমা দেখবি? এত টাকা জমিয়ে করবিটা কি? তোর সাথে আইএসডিতে কথা বলবো। তার দরকার হবে না। মানে? অত মানে বুঝে লাভ নেই। শো টাইম আমি তোকে জানাচ্ছি। চল টাটা, হলে দেখা হবে। ফোনটা রেখে জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। এই অনুভূতিটা আমার অজানা। শুধু বুঝতে পারছি তরুণ কুমার বোধহয় কোথাও উত্তম কুমারের মধ্যে মিশে যাচ্ছেন। আমিও যেন আকাশে একটা লেখা দেখতে পেলাম, না, হিয়া ওয়েডস ঋষি না, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়।
দেখতে আমি পাইনি। ওয়ান জিরো সেভেন FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। লিখেছেন অরিন্দম গুপ্ত। হিয়ার ভূমিকায় অপরূপা, ঋষি অর্ণব, পিয়ালি মধুরিমা, শাওনি দেবারতী, ঋষির মা শুক্লা, হিয়ার মা অরুণিমা, রিয়া শ্রেয়া, বিশুদা সুদীপ্ত। গল্পের সূত্রধার সৌমি। শুনলেন গল্প স্বল্প। আমাদের গল্প যে কোনো সময় শুনতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।